এ পর্যন্ত আমরা যে পরিমাণ রেসপন্স পেয়েছি, উন্নত বিশ্ব সহ পৃথিবীর সব দেশেই আছে। আমরা 1500 টাকা সরকারকে লাইসেন্স ফিও দিচ্ছি, তারা কি করছে, বাজারে বাজারে চা বানাই মানুষকে ফ্রি খাওয়াইছে। এক কথায় আমরা এতটুকু প্রত্যাশা করিনি। ধন্যবাদ। আসেন আমরা যে বিষয়টা নাজমুল ভাই প্রশ্ন করেছে যে আমাদের বীমা শিল্পে আমরা যারা কাজ করি, আমরা তো ব্যাংকিং সেক্টরে বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেমন সবাই জব করে, আমরা এখানে কমিশনের ভিত্তিতে কাজ করি। তো এই কমিশনের ভিত্তিতে কাজ করে আমাদের উপরে মূল দায়িত্বটা যে জনসম্পৃক্ততা বাড়ানো, মানুষকে আমাদের এই বীমা শিল্পের সাথে এঙ্গেজ করা। তো আমি আমার দুইটা অভিজ্ঞতার কথা শেয়ার করব, আশা করি এটা আপনাদের জন্য চমৎকার কাজে লাগবে। আমি এই বীমা ইন্ডাস্ট্রিতে আসার আগে প্রায় অনেক বছর আগে সমবায় সমিতির সাথে সম্পৃক্ত ছিলাম। তো আমরা একটা কমিটি করে যখন একটা সমবায় অধিদপ্তর বা আমাদের জেলা সমবায় থেকে আমরা একটা নিবন্ধন পেলাম, আমরা অল্প দিনের মধ্যে অনেক তহবিল, শেয়ার এগুলো আমরা সংগ্রহ করে আমাদের রুলস অনুযায়ী কার্যক্রম করতেছিলাম। তো যখনই আমাদের তহবিল বাড়তে থাকলো, এমন এমন নতুন নতুন সমস্যা তৈরি হইতে থাকলো যেটা সলিউশন আমরা কোনোভাবেই করতে পারতেছি না। তো আমরা জেলা সমবায় অফিসার, থানা সমবায় অফিসারকে বললাম যে এগুলা কেমনি কি করা। তো ওনারা আমাদেরকে বললো যে তাইলে আপনার জন্য এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এই সমবায়ের ব্যবস্থাপনার উপরে ট্রেনিং করেন। কোথায় ট্রেনিং করব, কিভাবে? আমাদেরকে বলা হলো কুমিল্লা বার্ডে এখানে ট্রেনিং হয়। আমি সরকারিভাবে রেজিস্ট্রেশন করলাম, 10 দিনের একটা ট্রেনিং এ গেলাম। ওই 10 দিনের ট্রেনিং শেষ হওয়ার পরে যখন আমি সার্টিফিকেট পাইছি, তখন আমার কাছে দেখলাম যে এই 10 দিনের ট্রেনিং সরকার আইন করছে বীমার এই 10 দিনের ট্রেনিংটা আমাদের জন্য করা গুরুত্বপূর্ণ ছিল আমাদের নিবন্ধন নেওয়ার আগে। কিন্তু আমরা নিবন্ধনটা নিলাম কখন? যখন আমি আমার সরকার থেকে লাইসেন্স পেয়েছি, আমি 1-1.5 বছর কর্মকাণ্ড করে অনেক তহবিল করেছি, অলরেডি অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছি এই অবস্থায়। তো আলটিমেটলি ওই প্রতিষ্ঠানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি যখন দেখলাম যে না, এইটা তো এইভাবে করা যায় না। এখন বীমার কিছু আইন কানুন আছে। এখানে বাংলাদেশের বিআইএ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি বা আইডিআর এর গাইডলাইন হচ্ছে একজন বীমা কর্মী সে এখানে তার বীমার যে কোড, এজেন্ট কোডটা পাওয়ার আগে ন্যূনতম 72 ঘন্টার ট্রেনিং নিয়ে সে কাজ শুরু করবে। আচ্ছা, এটার আসার আগেই। তো মানে অত্যন্ত, এটা কি বলবো, এটা আমরা এই ইন্ডাস্ট্রিটা একদম আমরা যারা এটার সাথে সম্পৃক্ত, আমরা দেখতেছি এটা 1% মেইনটেইন হচ্ছে না। 1% কেন হচ্ছে না? এখন এটার জন্য আমাদের কাছে দুইটা বিষয়। একটা হইলো, যেহেতু আমি নিবন্ধনটা সরকার থেকে নিচ্ছি, আমাদের এখানে বীমার লাইসেন্সটা সরকার দিচ্ছে, আমরা 1500 টাকা সরকারকে লাইসেন্স ফিও দিচ্ছি। তো এখানে বিআই একটা একাডেমি আছে বাংলাদেশে, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। আমরা এখানে গেছি, একাধিকবার গিয়েছি। ওনাদের কর্মকাণ্ড খুবই লিমিটেড, খুবই মানে এটা অল্প আকারে হচ্ছে। আচ্ছা, ট্রেনারের স্বল্পতা আছে, অ্যাকোমোডেশনের স্বল্পতা আছে, রিসার্চের স্বল্পতা আছে, যেটা কোনোভাবেই এটাকে পরিপূর্ণভাবে করা পসিবল হচ্ছে না। এখন না হওয়ার কারণে আমি বলবো যে এখানে আমি আপনাকে দুইটা বড় সমস্যার কথা বলি। এক নাম্বার হচ্ছে যারা শিক্ষিত মানুষজন, সচেতন মানুষজন বীমাতে ক্যারিয়ার করতে আসতেছে, এখন হয়তো উনি ইংরেজিতে অনার্স মাস্টার্স করা, বা হয়তো উনি ইতিহাসের উপরে পড়ালেখা করে আসছে, কিন্তু এই ইন্ডাস্ট্রিটা তো পুরো ডিফারেন্ট। আমরা ওনাকে শিক্ষিত মনে করে আনতেছি, উনি টিচার, হয়তো একজন টিচার এখানে পার্ট টাইম কাজ করার জন্য আসতেছে, বা একজন বিজনেসম্যান সে পার্ট টাইম করার জন্য আসতেছে, কিন্তু এই বিষয়ে সে কিছুই জানে না। তাইলে স্পেসিফিক এখানে তার নলেজের দরকার ছিল, এটা সে শুরুতেও পাচ্ছে না, এবং উনি এখানে সম্পৃক্ত হওয়ার পরেও যে শতভাগ লোক ট্রেনিং পাচ্ছে বিষয়টা তাও না, অনেকাংশেই লোকজন বঞ্চিত হচ্ছে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি দেখেন আমরা যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলার কথা বললাম, যেখানে ব্যাংক, লিজিং কোম্পানি বা অন্যান্য প্রতিষ্ঠানের কথা বললাম, এই প্রতিষ্ঠানগুলোতে যারা এমপ্লয়ি হিসাবে নিয়োগ পাচ্ছে, আপনি দেখেন এরা কত কোয়ালিফাইড, এরা একদম উচ্চ শিক্ষিত, এরা ট্যালেন্ট, এবং
এরা ব্যাংকিং খাতে আসার পরেও একটা লম্বা সময় ট্রেনিং নিয়ে তারপরে সে তার ব্রাঞ্চে কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য বসতেছে। তাহলে একটা এক্সপার্ট লোক আবার সে এখানে ইন করার পরেও সে ট্রেনিং পাচ্ছে, তারপরে সে ফুল প্রিপারেশন নিয়ে সে কাজটা শুরু করতেছে। আর আমার এখানে আগে তো 8 পাস লোকজনও বীমা কোম্পানিতে কাজ করার সুযোগ পাইতো, এখন হয়তো সরকার নিয়ম করছে যে না, এসএসসি পাসের নিচে সুযোগ আমরা দিব না। এসএসসি পাস একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এটা কি এনাফ? এখানে আরো অনেক উচ্চ শিক্ষিত, অনেক হাই লেভেলের লোকজন দরকার ছিল। এখানে আসার আগে ট্রেনিং দরকার ছিল, আসার পরে ট্রেনিং দরকার ছিল। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা এখানে কমিশনে কাজ করি, আমরাই অনেকাংশে আমাদের ফিল্ড নষ্ট করে ফেলি। ধরেন আমরা প্রত্যেকে চাই যে আমার ব্যবসাটা হোক, আমি আপনাকে ইনভাইট করলাম, উনি আপনাকে ইনভাইট করলো, আমি চাই। এখন অনেকাংশে হয় কি, যেহেতু আমি স্কিল না, আমি ওপেন মার্কেট স্ট্র্যাটেজি আমার মধ্যে নাই, এই মার্কেটের সম্ভাবনা কতটুকু, এটাতে মানে দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান পরিকল্পনা নাই। এই না থাকার ফলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে একজন বীমা কর্মী সে শুধু চাচ্ছে যে আমি অমুকের করলাম, যেই কোনো ভাবে হোক, এবার পজিটিভ বলে হোক, মানে ভুল ইনফরমেশন দিয়ে হোক, তার পলিসিটা আমার সাথে করাইলে আমি এখানে কিছু কমিশন পাবো। এটার একটা মারাত্মক প্রবণতা আছে, যেই প্রবণতাটা অনেকাংশে আমাদেরকে যেটা করে সেটা হচ্ছে যে এখানে আমরা এই অতিরিক্ত মার্কেটিং এ অ্যাগ্রেসিভ হওয়ার কারণে এটার একটা নেগেটিভিটি তৈরি হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বীমা ইন্ডাস্ট্রির সাথে আমরা যারা এজেন্ট হিসাবে সম্পৃক্ত, আমরা মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য, প্রভাবিত করার জন্য, যে আমরা টিম গঠনের জন্য হয় কি অনেক সময় এখানে আমরা একদম নিজেদের ইনকাম, নিজেদের স্ট্যাটাসকে হাইলাইট করতে যাই। ধরেন ইন্স্যুরেন্সে হয় কি, যখন আপনি পাবলিকলি কাজ করতে যাবেন, আপনার একটু ট্রান্সপোর্টেশনের জন্য গাড়ি লাগতে পারে, তো যারা একটু ভালো পারফর্ম করে কোম্পানি অনেক সময় তাদেরকে গাড়ি দেয়। তো এখন এরপরে হচ্ছে কি, আমাদের এখানে হয়তো আমরা যেহেতু পার্সেন্টেজে কাজ করি, যার পাবলিক কমিউনিকেশন ভালো, সে অল্প দিনে হয়তো একটু বেশি টাকা আর্ন করে। সে যদি এই জিনিসগুলো পাবলিকলি হাইলাইট করতে যায়, সামাজিক ভাবে, প্রান্তিক ভাবে মানুষ মনে করতেছে কি, যে বীমাতে যে আমরা টাকা পাই না, এই টাকা না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের টাকা নিয়ে এরা এইভাবে নিজেরা খরচ করতেছে। তো আমি মনে করি সেক্ষেত্রে আমরা যারা বীমা এজেন্ট আছি, আমাদের পার্সোনাল ইনকাম, আমাদের পার্সোনাল লাইফ স্টাইলটাকে আমরা যেন কোনোভাবে পাবলিকের সামনে ওইভাবে নিয়ে না আসি। এই ক্ষেত্রে আমাদের একটু সংযত হওয়া আমার মনে হচ্ছে, এবং এটা আমি পাবলিকের একদম প্রান্তিক পর্যায়ে বা আমাদের যে কোনো সচেতন মানুষের মধ্যে এটার অনেক নেগেটিভ রিঅ্যাকশন আমি নিজে সরাসরি দেখেছি। তো আপনাকে যেটা বলি, যে আমাদের এই জিনিসগুলো যদি আমরা একটু বর্জন করি, তাহলে পরে আমাদের জন্য অনেক ভালো হয়। আর সম্ভাবনার জায়গাটা আমি বলতেছি, আমরা শুরুতেই বলছি যে বাংলাদেশে মোট মাত্র 5% লোকের বীমার সাথে যে কোনো ভাবে এঙ্গেজমেন্ট। তো আমরা যদি পুরাটাকে মার্কেট ধরি, তাহলে 95% মার্কেট এখনো খালি। তাইলে আমার এখন যে পরিমাণ সম্পৃক্ততার হিসাব আমাদের কাছে আছে, যে টোটাল সারা বাংলাদেশে প্রায় 1,65,00,000 বীমা আছে সব কোম্পানি মিলে, কিন্তু এর মধ্যে অনেক মানুষের বীমা অলরেডি ল্যাপস হয়ে গেছে, অলরেডি তামাদি হয়ে গেছে। যদি ওগুলাকে আমরা মাইনাস করি, তাহলে এটা সংখ্যা আরো অনেক কমে যাবে, ভয়াবহ আকারে কমে যাবে। এখন আসেন, এবং যেই লোকগুলা এখনো ইন্ডাস্ট্রিতে আসে নাই বা যারা আসছে, উভয়ই আমাদের আবার রিপিট কাস্টমার হইতে পারে, আবার আমরা নতুনদেরকে এঙ্গেজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রথম হইলো আমাদের এডুকেশনে ফোকাস দিতে হবে, রিসার্চে ফোকাস দিতে হবে। এটা আমার এখানে এঙ্গেজ হওয়ার আগে ট্রেনিং, এঙ্গেজ হওয়ার পরে ট্রেনিং, এবং এখানে যেই লেভেলে যখন যে সিচুয়েশনে যেটা দরকার হয়। এর পাশাপাশি আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এখানে আমাদের শিক্ষিত লোকজনকে বেশি প্রায়োরিটি দেওয়া, এবং যার ইমেজ আছে এই টাইপের লোকজনকে প্রায়োরিটি দেওয়া। এটা দিলে আমাদের জন্য ভালো হবে। আর ইনকামের বিষয়টাতে বলি, এখানে যেহেতু আমরা বীমা কর্মী হিসাবে আমরা যারা আছি, ভাই এটা আমাদের জন্য একটা বিজনেস। ইন্স্যুরেন্সটা কিন্তু আমাদের জন্য জব না, এটা আমাদের জন্য বিজনেস। এখন একটা বিজনেসের সম্ভাবনা ডিপেন্ড করে এটার মার্কেটের অবস্থানের উপরে। গভর্নমেন্ট যথেষ্ট ফোকাস দিচ্ছে এখন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে। কোম্পানিগুলো আগে যে ভুলভ্রান্তি করেছিল এগুলো অনেকাংশে রিকভারি করতেছে। সামনের দিনে আমাদের জন্য অপুরন্ত সম্ভাবনা পড়ে আছে। শুধুমাত্র আমাদের
টোটাল মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, জনসচেতনতা তৈরি করতে হবে। কিসের উপরে? স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা, পারিবারিক আর্থিক নিরাপত্তা। আশা করি ইনশাল্লাহ আমাদের অপুরন্ত সম্ভাবনা আমাদের আছে। ধন্যবাদ জসিম ভাই। এবার আসি জনাব ইমাম হোসেন সাহেবের কাছে। বাংলাদেশে বৈধ সিস্টেমের অনেক অবৈধ বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই প্রবণতা বীমা শিল্পে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি বাংলাদেশ হচ্ছে বিশাল একটা সম্ভাবনার দেশ। এখানে আমাদের প্রতিটা সেক্টরেই, আপনি সেটা পোশাক শিল্প বলেন, অর্থ বিভাগ বলেন, বা আমাদের কনজিউমারি বলেন, স্বাস্থ্য খাত বলেন, প্রত্যেকটা খাতই সম্ভাবনাময়। আবার প্রত্যেকটা খাতেই আলাদা আলাদা প্রবলেম বা চ্যালেঞ্জেস আছে। বাংলাদেশের অর্থ খাত নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, এইখানে দেখেন বিভিন্ন রকমের প্রতিষ্ঠান গড়ে উঠছে যেগুলোর কোনো বৈধ কর্তৃপক্ষ নাই। আচ্ছা, যেমন এমটিএফই, এই বিভিন্ন এমএলএম কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং, বা এই যে বিভিন্ন ওই ফরেন ট্রেড, অনলাইন স্ক্যামিং, গ্যামলিং, রাতারাতি কোটিপতি হওয়া, এরকম বিভিন্ন রকমের স্ক্যাম প্রোগ্রামগুলো আছে। এটা যে শুধু বাংলাদেশে আছে তা না, উন্নত বিশ্ব সহ পৃথিবীর সব দেশেই আছে। বাট বাংলাদেশের জন্য যেটা ভয়াবহ সমস্যা, সেটা হচ্ছে উন্নত বিশ্বের হয়তো একটা বিশেষ শ্রেণীরা এই স্ক্যামিং এর সাথে জড়িত। আমি দেখেছি, আমার ছোট ছোট কিছু অভিজ্ঞতা, বা আপনি মিডিয়াতেও দেখে থাকবেন, একজন অবসরপ্রাপ্ত সচিব, সেও স্ক্যামিং এর শিকার। সে গোল্ডে ইনভেস্ট করছে, এই গোল্ড ব্যবসা, সেখানে তার 54 কোটি টাকা সে নষ্ট করেছে। আরেকজন পুলিশ কর্মকর্তা, আর্মি অফিসার, বিভিন্ন রকমের অবসরপ্রাপ্ত লোকজন, তারা বিভিন্ন রকমের এই এমটিএফই, যুবক বা বিভিন্ন অথরাইজ না, তারা কিন্তু দেয়ার দা, হয়তো তাদের এখন বলবো তাদেরকে কোনো লাইসেন্স নাই, কারো কারো ক্ষেত্রে কোনো লাইসেন্সই নাই। আবার কারো কারো ক্ষেত্রে হয়তো বৈধ লাইসেন্স একটা নিয়েছে, কিন্তু তারা যে উদ্দেশ্যে লাইসেন্স নিয়েছে সেটা না করে তারা আর্থিক প্রতিষ্ঠান নিয়ে অর্থ লেনদেন করেছে, যেটা হলো নন ব্যাংকিং প্রতিষ্ঠান হয়ে সে ব্যাংকিং করেছে। এখন আমাদের দেশের মানুষ, তারা একটা ট্রেড লাইসেন্স দেখছে আছে, বা তাদের একটা অ্যাকাউন্ট আছে দেখছে আছে, তারা মনে করছে এখানে মনে হয় যাচাই বাছাই করে না। এখন ব্যাংকে তো ব্যাংক, বিমা, লিজিং কোম্পানি, পুঁজিবাজার, এটা তো সরাসরি অর্থ মন্ত্রণালয় দ্বারা, বাংলাদেশ ব্যাংক দ্বারা অডিটেড, এন্ড এটা রিপোর্ট করতে হয়। এদের একটা সুনির্দিষ্ট বিনিয়োগ নীতিমালা আছে। একটা বিমা কোম্পানি সে যত প্রিমিয়াম কালেকশন করতেছে, সেই প্রিমিয়াম কালেকশনের কিন্তু ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া ইদরা তাকে সুনির্দিষ্ট করে দিয়েছে। সেই ইচ্ছা করলেই তার বেশি খরচ করতে পারবে না, বা বেশি তার ইচ্ছা মতো বিনিয়োগ করতে পারবে না। কিন্তু ধরেন একটা, আমি যদি এক্সাম্পল দিই, একটা এমটিএফই একটা কোম্পানি, সে বললো যে ব্যাংকে যদি 1 লাখ টাকা বিনিয়োগ করেন আপনি মাসে পাবেন 800 টাকা, কিন্তু আপনি যদি এমটিএফইতে 1 লক্ষ টাকা রাখেন আপনি মাসে পাবেন 3000 টাকা। এখন এই যে মাসে 3000, এবং তারা 2-1 মাস দিচ্ছে, দেওয়ার পরে হঠাৎ করে দেখা যায় ওই লাভও নাই, পুঁজিও নাই, তাদের ওয়েবসাইট অফ করে দিয়ে তারা স্ক্যামিং করে চলে গেছে। এখন এই ধরনের ক্ষেত্রে তো মানুষ, অনেক শিক্ষিত লোক, এটা হলো সবচেয়ে অ্যালার্মিং, সচেতন, শিক্ষিত, গভর্নমেন্ট অফিসার, রিটায়ার্ড প্রাপ্ত, ভালো মানের উচ্চ পদস্থ ব্যক্তি, তারাও এই ধরনের ট্র্যাপে পড়ছে। ট্র্যাপে পড়ে তারা এবার সমস্ত ধরনের বিনিয়োগকে তারা কি করতেছে, একটা নেগেটিভ আঙ্গিক দিয়ে আবরণ তৈরি করতেছে। কিন্তু রিয়েলি তাদের, আমাদের এই গভর্নমেন্টের পক্ষ থেকেও একটা ম্যাসিভ ক্যাম্পেইন দরকার, আবার আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোরও ম্যাসিভ ক্যাম্পেইন দরকার, এবং বিমা ব্যাংক প্রতিষ্ঠানগুলোরও ম্যাসিভ ক্যাম্পেইন দরকার। এবং আমাদের সাধারণ জনগণের জন্য এটা যাতে অবারিত তথ্য প্রবাহের যুগ, আমরা যে কোনো একটা কোম্পানি সে এত লেনদেন করতেছে, আদৌ তার নিয়ন্ত্রক কে,
এটা কি অর্থ মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত, না বাংলাদেশ ব্যাংকের কাছে তার কোনো লায়াবিলিটি জবাবদিহিতা আছে? এগুলো দেখে আমাদের সাধারণ জনগণ যদি আমরা বিনিয়োগ করি, তাহলে আমরা এই স্ক্যামিং বা এই গ্যাম্বলিং থেকে এটা মুক্তি পাবো। বিনিয়োগের আগে সবারই আসলে উচিত যাচাই বাছাই অবশ্যই ইনভেস্টমেন্ট এটা বিনিয়োগ করা। ইনভেস্টমেন্ট এটা স্কিল, এবং ইনভেস্টমেন্ট করার আগে আমার দায়িত্ব, আমি শুধু প্রফিটটা দেখবো না, সেই প্রফিটটা আমাকে কোথা থেকে দিচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ ইনভেস্টমেন্ট, হোয়াট ইজ, কারণ আমার কাছ থেকে যে টাকা নিচ্ছে সে আমাকে যে প্রফিটটা দিবে, অন সাম হোয়ার হি মাস্ট ইনভেস্ট ইট, এবং সেও কিন্তু এটা তারও কিন্তু বিনিয়োগ। এই যে আমাকে যে আমি যার কাছে বিনিয়োগটা তুলে দিচ্ছি, সে আমি সোনালী লাইফের কাছে গ্রাহক হিসাবে বিনিয়োগ তুলে দিলাম, এখন সোনালী লাইফের কাছে তো টাকার মেশিন নাই, সোনালী লাইফ আবার কি করছে, ইনভেস্ট করছে কোথাও আরেক জায়গায় ইনভেস্ট করছে। তাহলে এই যে সোনালী লাইফ যে আরেক জায়গায় ইনভেস্ট করছে, এই অথরিটি তার আছে কিনা, বা সে কোন ক্ষেত্রে ইনভেস্ট করছে, তার ট্রান্সপারেন্সি আছে কিনা, এটা তো আমার গ্রাহক হিসাবে একটু জানার অধিকার আছে। বা এই যে আমরা বলতেছি যে ঈদরা, আসলে ঈদরার ওয়েবসাইটে ঢুকে দেখি যে এখানে সোনালী লাইফ আছে কিনা, এখন দেখেন যে সোনালী লাইফ আছে, তাহলে আপনি শিওর হলেন যে ওকে ইট ইজ দ্য লিস্টেড কোম্পানি। কিন্তু আমি যে এমটিএফই তে টাকা দিলাম, তাই এমটিএফ এর অভিভাবককে বাংলাদেশ ব্যাংক নো, আপনার অর্থ মন্ত্রণালয় নো, লিজিং কোম্পানি নো। আজকে যে এজেন্ট ব্যাংকিং, একটা এজেন্ট ব্যাংকিং যারা করতেছে তাদের কিন্তু একটা মাদার ব্যাংকের সাথে কানেক্টেড, কিন্তু আমি যে এখানে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছি, আমি কোন ব্যাংকের সাথে কানেক্টেড আছি, রাইট? এই জিনিসটা এটা সিম্পল। মানে মোট কথা হলো যে আমরা শুধু প্রফিটটা দেখলে হবে না, আমাকে প্রফিটটা সে কোথা থেকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, তার বিনিয়োগটা, তার ওই কোম্পানিটা সাস্টেনেবল কিনা, এটা আমাদের দেখতে হবে। এটা যদি আমরা একটু ট্রিকি বা একটু কৌশলী হলেই এখান থেকে আমরা আমাদের গ্রাহককে এই বিপদ থেকে আমরা উদ্ধার করতে পারি। এবং সবচেয়ে আসার কথা হলো অবাধ তথ্য প্রযুক্তির যুগে আমরা আছি, এখানে একজন সচেতন নাগরিক সে যদি ইচ্ছা করে প্রতারিত না হয়, এখানে প্রতারিত হওয়ার সুযোগ নেই। এক্স্যাক্টলি স্যার, ধন্যবাদ স্যার, চমৎকার বিশ্লেষণ। এবার জানতে চাইবো জনাব জসিমউদ্দিনের কাছে, বীমা শিল্পের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এই প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে? জি ধন্যবাদ। প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস আমাদের খুব হাঁটি পাপা করে আমরা যেতটুকু অগ্রগতি আমাদের, আমরা অভিভূত এক কথায়। আমরা আজ থেকে 1 বছর আগে বা 6 মাস আগেও যখন আমরা এই প্রোগ্রাম, আমাদের বিভিন্ন ট্রেনিং ডিজাইন, আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এগুলাতে আমরা অল্প পরিসরে আমরা শুরু করি, এ পর্যন্ত আমরা যে পরিমাণ রেসপন্স পেয়েছি বীমা শিল্পের সাথে যারা সম্পৃক্ত, এদের থেকে, এদের বাহিরের থেকে, এক কথায় আমরা এতটুকু প্রত্যাশা করিনি। জি, আমরা ইনশাল্লাহ প্রত্যাশার থেকে আরো বেশি মানুষের আগ্রহ, উদ্দীপনা এবং ভালোবাসা সবকিছুই পেয়েছি। তো এটাতে আমরা যতটুকু উৎসাহিত, এর থেকে বেশি প্রেসার ফিল করতেছি, মানে মনে হচ্ছে যে না আরো অনেক দায়িত্ব আমাদের ঘাড়ে চলে এসেছে। তো আমি আজকে আমাদের পরিবারের সকলের উদ্দেশ্যে আমরা 2টা জিনিস বলবো প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস নিয়ে। দেখেন, আমাদের বাংলাদেশের টোটাল জনসংখ্যার কর্মজীবী মানুষদের প্রায় 20 থেকে 25% মানুষ প্রবাসে থাকে। জি, এবং সবচাইতে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত থাকে, উদ্বিগ্ন থাকে প্রবাসীরা। আর তারা যেহেতু ইনকাম সোর্সের জন্যই প্রবাসে থাকে, তাদের হাতে 2-4 পয়সাও থাকে সেভিংস করার বা ইনভেস্টমেন্ট করার। এবং ইনভেস্টমেন্ট এবং সেভিংস এর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হয়, প্রবাসীরাই। এবং অনেক প্রবাসীদের আমরা এরকম অনেক জানি যে প্রবাসে 10-15 বছরের কর্মজীবন, কোনো কারণে দুর্ঘটনা বশত মারা গেছে, পরিবারের ওই সামর্থ্য নাই যে তার লাশটা বিদেশ থেকে দেশে আনবে। এরকম অহরহ আমরা ঘটনা শুনতেছি। তো ইনশাল্লাহ প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস থেকে আমরা একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছি। বাংলাদেশে যারা প্রবাসী আছে, আমাদের বেশিরভাগ প্রবাসী আরবিয়ান কান্ট্রি গুলাতে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, অলরেডি এই প্রত্যেকটা দেশে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি, আমার টিমেরই প্রতিনিধি কাজ করতেছে। আমরা তাদেরকে বীমা সেবা দিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমি খুব অল্প সময়ের মধ্যে আমি বিদেশ সফরটাও শুরু করব, এটাকে আরো ব্যাপক আকারে করার জন্য, তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য,
যেন ইনশাল্লাহ আমরা প্রবাসীরা কিভাবে আপনার এটার সুযোগ সুবিধাগুলো নিতে পারে? নাজমুল ভাই, বিষয়টা খুবই সহজ। এখন আমাদের পৃথিবী দেখেন কতটা ডিজিটাল এবং ডেভেলপমেন্টের মধ্যে আছে, এটা আমরা বলি একদম সর্বোচ্চ জায়গায়, হাতের মুঠো সব, হাতের মুঠো। তো একটা প্রবাসীর কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আর নেট থাকে, তা সে ওখানে বসেই সে আমার প্রস্তাবপত্র ফিল আপ করতে পারবে, তার ডকুমেন্ট আপলোড করতে পারবে, মানে ব্যাংকের মতো যদি বলি তাহলে অ্যাকাউন্টটা ওপেন করা সে ওখানে বসেই পারতেছে। সে যদি অতটুকু স্কিল না হয় কোনো অসুবিধা নাই, আমাদেরকে ডকুমেন্টস গুলা দিলে, পর্যাপ্ত এভিডেন্স দিলে আমরা এখান থেকেও তাকে সহযোগিতা করে তার অ্যাকাউন্টটা আমরা ওপেন করায় দিচ্ছি। ফার্স্ট প্রিমিয়াম থেকে সে ওখান থেকে সরাসরি কোম্পানির সাথে লেনদেন করার সুযোগ আছে, সরাসরি, কোনো এজেন্টের থ্রু ছাড়াই, একদম এক পয়সাও কোনো এজেন্টের সাথে। এবং আলহামদুলিল্লাহ আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, আমরা কয়েকশো হাজারের উপরে ক্লায়েন্টকে এইভাবে অলরেডি সেবা দিচ্ছি, দিয়ে যাচ্ছি এবং তারা আমাদের উপরে হ্যাপি। এবং আমি খুবই আনন্দিত, আমরা গত মাসেই ইন্স্যুরেন্স একাডেমিতে গেলাম, আমার এই আইডিয়াটা আমাদের ইন্স্যুরেন্স একাডেমির যারা কর্মকর্তা ওনাদের সাথে শেয়ার করলাম এবং ওনারা এটাতে অনেক বেশি উৎসাহ প্রকাশ করেছে, যেটা আমাদের জন্য অনেক ভালো হয়। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। এবং আমি বিদেশে কাজ করতে গিয়ে দেখলাম যে ওরা বিমার ব্যাপারে ওভার পজিটিভ, বাংলাদেশে করতে চাচ্ছে না, কয় বাংলাদেশে টাকা পাওয়া যায় না, কিন্তু বিদেশে প্রত্যেকেরই তো বিমা করা লাগে গাড়ির বা তার সেফটি সিকিউরিটির। এবং সে বিদেশে যদি একজন এমপ্লয়ি, তার তো বিমা ছাড়া সে তার ডিউটি তো জয়েন করতে পারতেছে না, তো ওখানে কেউ নেগেটিভ নেই। আচ্ছা, এটা আমরা একটা এটা নিয়ে আমরা ইনশাল্লাহ অনেক ভালো কাজ করব, তাদেরকে অনলাইনে ট্রেনিং দেওয়া এবং যারা এজেন্ট তাদেরকে ট্রেন আপ করা, যারা শুধুমাত্র স্বাস্থ্য ঝুঁকি, পারিবারিক আর্থিক নিরাপত্তার মধ্যে আসবে তাদেরকে যেটা বললো সেভিং স্কিল করা, ইনভেস্টমেন্ট স্কিল করা। এবং এটা আমরা জুমের মাধ্যমে করতেছি, বিভিন্ন অনলাইনে আমরা অ্যাক্টিভিটিস গুলো অনেক বেশি করতেছি। পাশাপাশি যারা আমাদের দেশে থেকে, আমাদের সামর্থ্য খুবই কম, আমরা কিছু প্রোগ্রাম আপনি শুনলে অবাক হবেন, ভর্তুকি দিয়েও করতেছি। এই যে একদম মাস ব্যাপী ওই যে 72 ঘন্টা সরকারের যে ট্রেনিং, সেম কারিকুলামে আমরা বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্সের নামে একটা কোর্স চালু করেছি। প্রথম বেসে আমরা যে সাড়া পেয়েছি এটা মানে আমরা চিন্তার বাহিরে, আচ্ছা, এত পরিমাণে। এবং আমাদের দ্বিতীয় বেসও প্রচুর আলহামদুলিল্লাহ সাড়া। তো আমরা যেটা চাচ্ছি যে যারা এখনো এই পেশার সাথে সম্পৃক্ত হয় নাই, এখনো এজেন্ট হয় নাই, ওই লেভেলের লোকজনকে সম্পৃক্ত করার জন্য একটু বেশি বেশি, তারা যেন মিসগাইডেড না হয়। এটা তো এটার ক্ষেত্রে আমাদের এটা গেল এজেন্ট। আর আমরা দেশব্যাপী একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা রিসেন্টলি শুরু করব 2026 সালে। সেটা হচ্ছে যে দেখেন এই বীমা ইন্ডাস্ট্রিটা এটা কোন লেভেলের মার্কেটিং আসলে এখানে হলে এটা সার্বজনীন হবে। এটা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমি যতটুকু দেখেছি খুবই দুর্বল। কোম্পানি পলিসি অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি ভালো সার্ভিস দিচ্ছে, কোম্পানির সার্ভিসের ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু মাঠ কর্মীদের কোনো ফ্রেমওয়ার্ক নেই, কোনো সিস্টেমেটিক ডেভেলপমেন্ট নাই। ওই জায়গাটাতে আমরা স্পেসিফিক কাজে হাত দিয়েছি এবং ইনশাল্লাহ আমরা খুব গঠনমূলক ভাবে একদম জিরো থেকে একটা পূর্ণাঙ্গ ক্যারিয়ার প্ল্যানিং আমরা ইনশাল্লাহ এই এনশিওর স্কিল একাডেমির মাধ্যমে নিয়ে আসছি। লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন আমরা যে জায়গাটাতে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যে আমাদের একটা মানুষ গরিব হইল, তার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে, সে ইউটিউব দেখে, ফেসবুক দেখে, আপনি জানেন সব জায়গায়। তো আমরা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করব কি ভাই, ব্রিটিশরা কিভাবে বাংলাদেশের মানুষকে চায় অভ্যস্ত করেছে এটা আমাদের দেশের সব মানুষ জানে, একটা গল্পের মতো, যে কেউ চা খাইতে চাইতো না, তো তারা বললো কি তাহলে এই মানুষ কি খায়, শরবত খায়, তাহলে চা পাতার সাথে একটু মিষ্টি দিয়ে দাও, এইবার এটা ফ্রি খাওয়াও। তো এইরকম আমরা জানি আমাদের যারা মুরব্বী ছিল সবাই এটা জানায় যে এইভাবে তারা কি করছে, বাজারে বাজারে চা বানায় মানুষকে ফ্রি খাওয়াইছে। আর এখন সারা পৃথিবীর আমার জানা মতে বাংলাদেশের মানুষের থেকে বেশি চা পান করে এরকম আমার মনে হয় খুব কম আছে। আমরা এখন কিনেই খাই, আর কেউ ফ্রি খাওয়াইতে হয় না। তো এখন আমরা চাচ্ছি কি যে ভাই আমার সাথে বীমা করতে হবে এটার দরকার নাই। এই যে আমি 6000-এর উপরে পরিবারকে সেবাটা দিলাম, আমার এক্সপিরিয়েন্সটা আমি তুলে ধরি, তাদের গুড ইয়েটা তুলে ধরি,
ঠিক আছে, সারা দেশের মানুষ জানুক স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তা না হলে সে কি কি ঝুঁকিতে আছে, আর হলে সে কি কিভাবে লাভবান হইতো। পারিবারিক ফিনান্সিয়াল প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং যদি না থাকে সে কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর হলে পরে তার ভবিষ্যৎ কিভাবে সমৃদ্ধ হচ্ছে, এই বিষয়গুলোর উপরে আমরা খুব চমৎকার ক্যাম্পেইন রেডি করেছি। এটা আমরা অনলাইনেই বেশি করব, অফলাইনেও আমরা করব জি ইনশাল্লাহ। আশা করি আপনাকে শুরুতে যেটা বললাম 2 থেকে 3 বছরের মধ্যে আমরা জনসচেতনতা তৈরিতে একটা বড় ভূমিকা রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব জসিমউদ্দিন আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলেছি। আমরা আমাদের শেষ প্রশ্নটি করব জনাব ইমাম হোসেন সাহেবের কাছে। আমরা জানি বীমার সাথে সচেতন নাগরিকরাই বেশি সম্পৃক্ত হন, তাহলে এমন কিছু বাস্তব ধর্মী পদক্ষেপের কথা আমরা আপনার থেকে জানতে চাচ্ছি যা আসলে মানুষের সচেতনতা বৃদ্ধি করবে এবং বীমা খাতে জনসম্পৃক্ততা বাড়াবে। আপনি যদি বলতেন বিস্তারিত। ওকে, থ্যাংক ইউ, চমৎকার কোশ্চেন। আসলে সচেতনতা দরকার, আর সচেতনতার জন্য আমাদের আপামর জনসাধারণকে এগিয়ে আসতে হবে। সর্বপ্রথম এগিয়ে আসতে হবে সরকার বা আমাদের কর্তৃপক্ষকে। জি, সরকার কর্তৃপক্ষ, আপনারা জানেন যে আমরা উন্নয়নশীল দেশ বা স্বল্পোন্নত দেশ। আমাদের সরকারের এই সচেতনমূলক প্রোগ্রাম এগুলোতে অবশ্যই একটা ঘাটতি বাজেট থাকে। সরকারের কাছ থেকে আমরা চাই নির্দেশনা, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কোম্পানিগুলো, বিমাকারী যেটা বা বিমা প্রতিষ্ঠান যারা বিমাটা নেয়, ঝুঁকিটা গ্রহণ করে, তাদেরকেও এগিয়ে আসতে হবে। যেমন আমাদের দেশের, আমি যদি উদাহরণ দিয়ে বলি, স্বাস্থ্য খাত যখন আমরা সরকারের একা বহন করছে তখন এর অবস্থা ছিল রুগ্ন, কিন্তু যখন এটা প্রাইভেটাইজেশন হয়েছে, অনেক শিল্পপতিরা তারা ভালো হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার দিয়েছে, এটা আজকে আমরা উন্নত সেবা পাচ্ছি। অনুরূপভাবে আমরা যদি শিক্ষা খাতের দিকে তাকাই, বিভিন্ন বেসরকারি উদ্যোগের মাধ্যমে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমরা সুবিধা পাচ্ছি। জি, অনুরূপভাবে আমাদের ব্যাংকের ক্ষেত্রে, অর্থ ক্ষেত্রে ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলো প্রাইভেটাইজেশনের ফলে এখান থেকেও আমরা ব্যাপক জনসচেতনতার সার্ভিস বা সেবা পাচ্ছি। অনুরূপভাবে বিমার ক্ষেত্রেও আমাদের যে 33টা বেসরকারি প্রতিষ্ঠান আছে, এখানে আরো প্রতিষ্ঠান দরকার। এবং এই যে আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠান আছি, আমরা যদি সোনালী লাইফকে ফলো করি, সোনালী লাইফের কাস্টমার সার্ভিস অনন্য, ইভেন মোর বেটার দ্যান ব্যাংক। বা অনেক সময় আমরা যেটা বলি যে ইউরোপ আমেরিকাতে সোনালীর মতো 7 দিনে ক্লেম সেটেলমেন্ট করার, এত ফাস্ট ক্লেম সেটেলমেন্ট করার রেকর্ড কিন্তু অস্ট্রেলিয়া বা ইউরোপেও নেই। তাহলে এই যে এগুলো তো সচেতনতার নিদর্শন। তো সোনালী লাইফ যদি পারে, তাহলে অন্য লাইফ ইন্স্যুরেন্স গুলো কেন পারবে না? সবাইকে এগিয়ে আসতে হবে। আবার দেখেন, সোনালী লাইফের আর একটা বিশেষত্ব হচ্ছে, আমাদের শুধু সরকার বা কোম্পানিগুলো তারা সচেতন হলে হবে না, শিক্ষিত, মার্জিত, রুচিশীল, প্রশিক্ষণপ্রাপ্ত লোকজনেরও এখানে এই কর্মযজ্ঞের মধ্যে আসতে হবে। কারণ একজন ভালো মানের এজেন্ট, তিনি নিশ্চিত করতে পারে একজন ভালো ক্রেতাকে নির্বাচন করার ক্ষেত্রে বা উদ্বুদ্ধ করার ক্ষেত্রে। তাহলে আমাদের সরকার, আমাদের কোম্পানিগুলো, বীমা প্রতিষ্ঠানগুলো, আমাদের ইদরা, আমাদের ইন্স্যুরেন্স একাডেমি এবং আমাদের বেসরকারি উদ্যোগে আমরা যারা ভালো শিক্ষিত এবং সফল এজেন্ট আছি, তাদেরও এরকম ইনশিওর স্কিল একাডেমির মতো পার্সোনাল উদ্যোগেও কিন্তু প্রতিষ্ঠান হতে পারে। সবাই মিলে আমাদেরকে সোশ্যাল মিডিয়া বলেন, মেইন স্ট্রিমের মিডিয়া বলেন, এই যে আপনার বিজনেস বাংলাদেশ.com, এরকম আমরা এখানে সুযোগ পেলাম আপনাদের মাধ্যমে একটা ভিউ শেয়ার করতে। আশা করি আমাদের আজকের এই আলোচনা আমাদের অডিয়েন্সের জন্য কি হবে, একটা ভূমিকা রাখবে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে। তাই এইভাবে যদি আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো, এবং আপনি জেনে খুশি হবেন, সরকার একটা প্রজ্ঞাপন সার্কুলার করেছে যে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা, এমনকি কোনো এজেন্ট, তিনিও জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট, ফ্লায়ার, ফেস্টুন, কন্টেন্ট, নাটিকা বা এইরকম করতে পারে। এটা কিন্তু আমাদের একটা ইদরার মাধ্যমে একটা সার্কুলারই আছে, অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রাম। অর্থাৎ আপনার ওই যে সেই ওর্স লাইন, জীবন
জীবনের হাজার শিশুর জীবন বাঁচায়, একসময় আমরা ছোটবেলায় শুনতাম। ওই সময় কিন্তু এটা দরকার ছিল। ওই সময় কিন্তু সমস্ত মিডিয়াগুলো এই হাজার শিশুর জীবন বাঁচায়, এসএমসি রোড সেলাইন। তা এই বীমা বিষয়টাও এসএমসি রোড সেলাইনের মতো একটা ম্যাসিভ ক্যাম্পেইন দরকার, এবং এই উদ্যোগটা জনসচেতনতা তৈরি হয় মানুষের মধ্যে, এবং কোনো ভীতি না থাকে, এবং আমাদের একটা প্রীতিকর এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে জনগণ তথ্য পেতে পারে, বীমার সঠিক তথ্য, এবং তারা 10 বছর 12 বছর 15 বছর সঠিক সেবা পায়, এবং মেয়াদ শেষে এবং সেই অনুধাবনটা যেন তাদের মধ্যে হয় যে আসলে আমরা সিকিউরড ভাবে আমরা আমাদের লাইফটাকে নিশ্চিত রাখতে আমরা একটা ইন্স্যুরেন্স নিব, ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা জীবনে কতটুকু রয়েছে। এবং বীমা গ্রাহকেরও দায়িত্ব আছে। বীমা গ্রাহক একবারে শুধু ঢালাও ভাবে বলে দিলে হবে না যে বীমা খারাপ। এখন এই খারাপের মধ্যে যে স্টার আছে, আলো আছে, এই আলোটা খুঁজতে হবে, এবং ভালো যে করে সে, ব্যাংকে মানুষ প্রতারিত হচ্ছে না, ব্যাংকে কি মানুষ ইয়ে পাচ্ছে না, মানে তার সেবা পাচ্ছে না, বিভিন্ন রকমের হয়রানি হচ্ছে। ভালো ব্যাংকও আছে যেখানে ভালো সার্ভিস পাচ্ছে, ভালো সার্ভিস পাচ্ছে। এখন আমি কি ওই একটা বাস দুর্ঘটনা হচ্ছে, আবার একটা বাস সুন্দরভাবে গন্তব্যে যাচ্ছে, তাহলে আমার যাত্রী হিসাবে আমাকে সঠিক প্ল্যাটফর্মটা বেছে নিতে হবে। তাহলে আমরা যদি পরিশেষে সবগুলো কথাকে একত্রিত করে বলি, আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের সরকার, অর্থ মন্ত্রণালয়, আমাদের বীমা প্রতিষ্ঠান সমূহ, সরকারি বেসরকারি সহ সবগুলো প্রতিষ্ঠান আমরা এজেন্ট এবং ভালো মানের গ্রাহক। এবং আগামী দিনে যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়ে যারা আছে, ব্যাংকিং সেক্টরে যারা আছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছে, যাদের একটা নেম অ্যান্ড ফেম আছে এবং ভালো ট্র্যাক রেকর্ড অফ ক্যারিয়ার আছে, তারা আসুক আমাদের এই ইন্ডাস্ট্রিতে, বীমা শিল্পে আসুক, এবং তারা দেখুক যে। আর পরিশেষে একটা একটা উদাহরণ দিব, একটা অর্থনীতির, একটা দেশের অর্থনীতিকে আমরা যদি পাখির সাথে তুলনা করি, পাখির যেমন দুটো ডানা, একটা অর্থনীতির কিন্তু দুটো মেইন ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে বীমা। এখন দুটো ডানার একটা ডানা অকেজো হলে পাখি যেমন উঠতে পারবে না, তা আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে বেগবান করতে হলে, গতিশীল করতে হলে, ব্যাংকটা যেমন মানুষের কাছে আমরা সাদরে নিয়েছি, আমাদের বীমাটাকে করতে হবে। আর এই দায়িত্ব শুধু কোনো এজেন্টের না, এই দায়িত্ব শুধু কোনো একটা নির্দিষ্ট কোম্পানির না, এই দায়িত্বটা শুধুমাত্র সরকারের একার না। সচেতন মহল সহ গ্রাহক, এজেন্ট, কোম্পানি এবং সরকার এবং আন্তর্জাতিক এবং দেশীয় সংস্থা, আমাদের ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়া সহ সকলকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে, কারণ এটা অর্থনীতির জন্য দরকার, আমাদের জিডিপি প্রবৃদ্ধির জন্য দরকার। অসংখ্য ধন্যবাদ জনাব ইমাম হোসেন আপনাকে। আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানটিকে করেছে প্রাণবন্ত এবং সমৃদ্ধ ও চিন্তাশীল। প্রিয় দর্শক, বীমা শুধু একটি আর্থিক সেবা নয়, এটি নাগরিক জীবনের নিরাপত্তা ও নিশ্চয়তার প্রতীক। সচেতন হন, বীমার সাথে যুক্ত হন। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের বিজনেস বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের বীমা শিল্প ও চ্যালেঞ্জ উন্নয়নের সম্ভাবনার দ্বিতীয় পর্ব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে তৃতীয় পর্বে সকলের সঙ্গে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।